এবং যে এই যে তার সাংবাদিকতা এবং সংবাদপত্রের যে স্বাধীন মতামত স্বাধীনতাটাকে কি করলো, খর্ব করে দিল। আমার যে বাকস্বাধীনতা ছিল সেটা তো আপনি আমাকে টুটি ধরে চেপে ধরছেন। মূলত এটা ছিল তৎকালীন আওয়ামী লীগ গভর্নমেন্টের একটা কি কালো আইন, কালো কানুন আইন ছিল, যে আইনটা দিয়ে সংবাদপত্রকে গলা চিপে ধরা যাবে এবং সাংবাদিকদের টুটি চিপে ধরা যাবে। সে তার বাড়ির উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে সে আসছে এখানে রিক্সা চালাইতে, তার বিরুদ্ধে একটা মামলা ঢুকে গেছে। এই ধরনের ঘটনা অহরহ হয়েছে। ঋতু পরিবর্তনের পালা বদলে এখন শরৎকাল, শরতের নীলাকাশ, শুভ্র কাশফুলের শুভেচ্ছা সবাইকে। যদিও বা এখন শরৎকাল, তারপরে বাংলাদেশে এখন বিরাজ করছে বসন্তের হাওয়া, ফাল্গুনের হাওয়া বিরাজ করছে বাংলাদেশে। সুপ্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, লেখক কামাল পারভেজ। আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আমরা এই আনন্দঘন বাংলাদেশের যে সময়টা এখন অতিক্রম করছে, আপনাকে কিছু সমসাময়িক বিষয় নিয়ে আমি আজকে প্রশ্ন করব এবং আলোচনা করব। প্রথমেই যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইব, তৎকালীন আওয়ামী লীগ সরকার আইসিটি বা ডিজিটাল আইন তৈরি করেছিল। এই আইনটি কাদের জন্য করা হয়েছিল? বর্তমানে আইনটি বলবৎ থাকলে বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের কী ধরনের উপকার আসবে বলে আপনি মনে করছেন? আমি প্রথমত শ্রদ্ধার সাথে বা অভিনন্দন জানাই বর্তমান উপদেষ্টা পরিষদকে, এবং আমাদের আইন উপদেষ্টা হিসেবে বর্তমান দায়িত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ আইন বিভাগের শিক্ষক এবং বর্তমান প্রেক্ষাপটের একজন আলোচিত ব্যক্তি আসিফ নজরুল স্যার। আমি সসম্মানে তার বিষয়টা সম্মান জানিয়ে আমি একটু আগে আইসিটি বিষয় আসি, তারপরে ওনার বিষয়গুলো কথা বলবো। এই যে আপনি আইসিটি মামলার কথা বলেন, আসলে আইসিটি মামলাটি আপনি স্মরণ আছে কিনা জানি না। প্রথমত এটি 2006 সালে বিএনপি তৎকালীন শেষ সময়ে আইনটি তৈরি করেছেন, কিন্তু বাট তারা প্রয়োগ করতে পারেননি। তারপর কেয়ারটেকার গভর্নমেন্ট আবার চলে আসলো। সেই সময় 54, 55, 56 এবং 57 ধারার এই ধারাগুলো ছিল, কিন্তু ততটা এটা কার্যকর ছিল না। কিন্তু 2013 সালে এসে, ঠিক সেপ্টেম্বর মাসের দিকে এসে এটাকে আওয়ামী লীগ কী করলো, সংস্কার করে আইনটাকে, আইসিটি মামলাটাকে ঠিক রেখে একটু সংস্কার করে দিল, এবং ধারাগুলোতে তারা কার্যকর করতে মানে চাপ প্রয়োগ করলো। এখন দেখা গেল যে তাদের মধ্যে দেখা গেল যে ধারাটা সংস্কার করছে বা আইনটা যে পরিবর্তনে করে বা কাজ করবে, সেটা দিয়েও দেখা যাচ্ছে যে কাজ হচ্ছে না। তার মানে কাজ হচ্ছে না মানে সংবাদপত্রকে গলা টিপে ধরা যাচ্ছে না। মূলত আইসিটিটা মামলাটা করা ছিল যে এটাকে সংবাদপত্রকে গলা চিপে ধরা, সংস্কার করছিল মূলত তৎকালীন আওয়ামী লীগ এই কাজটা করার জন্য, মানে গণমাধ্যমকে কিভাবে গলা টিপে ধরা যায়। এবং জিনিস সংস্কার করলে তো আমরা সেটার আরো উপকার পাবো, কিন্তু সংবাদপত্র এবং সাংবাদিকরা, এটা সাংবাদিকদের উপকার হয় না, বরঞ্চ ক্ষতি করার জন্য রাষ্ট্রে একটা পলিসি তাদের। এখন দেখলে যে এটাতেও কাজ হচ্ছে না, তখন দেখেন 2018 সালে এসে সেপ্টেম্বরে তারা সরাসরি সংসদে একটা ডিজিটাল মানে সিকিউরিটি অ্যাক্ট নামে একটা মামলা মানে আইনটা পাস করে নিল তারা। এখন সেখানে কি করলো, 54, 55, 56 ধারা বাদ দিয়ে 57 এবং সেখানে 32 ধারাটাকে শক্ত করে ধরলো, টাইট করে নিল এই আইনটা নিয়ে। এবং সেখানে দেখেন পূর্বে যে সংস্কার করছে সেইটাকে, সে যে জরিমানাগুলো ছিল সেগুলো সে তখন ছিল 10 বছরের কারাদণ্ড, আইসিটি মামলায় তথ্য প্রযুক্তি আইন ওইটা 10 বছরের কারাদণ্ড ছিল, জরিমানার কোনো হিসাব ছিল না সেটা। কিন্তু ডিজিটাল নিরাপত্তা এসে কী করলো আওয়ামী লীগ, সেই ধারাগুলোকে খুব কঠোরভাবে হস্তক্ষেপ দমন করার জন্য সেখানে 25 লাখ থেকে 50 লক্ষ টাকা সর্বোচ্চ জরিমানা হতে পারে একজন সাংবাদিকের। আচ্ছা, ঠিক আছে, প্লাস 10 বছর জায়গা সেটাকে 14 বছরের কারাদণ্ড করলো। মূলত এটা ছিল তৎকালীন আওয়ামী লীগ গভর্নমেন্টের একটা কি কালো কানুন আইন ছিল, যে আইনটা দিয়ে সংবাদপত্রকে গলা চিপে ধরা যাবে এবং সাংবাদিকদের টুটি চিপে ধরা যাবে। আপনি দেখেন এই আইনটা পাশ হওয়ার পরে আইসিটি মামলা থেকে তো শুরু করে আপনি যদি হিসাব করেন বিগত 13-14 বছরে প্রায় 665 অধিক
মানে জনকে মামলা দেওয়া হয়েছে বলতে তাদের উপরে 3000-এর অধিক আইসিটি মামলা ঢুকছে। আচ্ছা, এটা হচ্ছে যে গণমাধ্যমের উপরে। আর এবার এসে যদি আপনি ধরেন জনসাধারণ কিন্তু এই মামলা ভুগছে, কিন্তু সাধারণ মানুষ কেউ যদি ওই যে ফেসবুকে এই আইনের রাহুগ্রাসে হ্যাঁ, এবং সাধারণ জনগণ রক্ষা পায় নাই। আপনি দেখছেন অনেকে জানেন এই আইনটা সম্পর্কে, এখন ফেসবুকে একটা স্টার দিচ্ছে, তাকে ওই ডিজিটাল নিরাপত্তা আইনে মানে জড়া দিছে এবং ঢুকাই দিছে আদালতে। পরে এই তাকে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। এখন আমরা দেখেন এই মামলাটার কারণে এর আগে তো ধরেন প্রায় সেদিন আমি একটা বক্তব্য বলছিলাম যে 35 জনকে কি আওয়ামী লীগ গভর্নমেন্ট সাংবাদিকদের 35 জনের মতো গুণখুম হয়েছে। এটা তো গুণখুম হয়ে গেছে, এটা কোনো আর ইয়া নাই। কিন্তু এই যে 665 জন সাংবাদিকরে হয়রানি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এই ডিজিটাল নিরাপত্তা মামলাগুলো দিয়ে, এখনও এই মামলাগুলো এখনও অনেকে খালাস তো পায় নাই বা মামলাগুলো কোনো সমাধানে আসে নাই। মামলাগুলো শেষ পর্যায়ে দেখেন আওয়ামী লীগ একটা পলিসি করলো 2023 সালের সেপ্টেম্বর মাসে এসে, যখন এটা নিয়ে গণমাধ্যম আন্দোলন শুরু করতে যাচ্ছে বা সংবাদপত্রে সাংবাদিক আন্দোলন সোচ্চার হচ্ছে, সম্পাদকরা একটা বৈঠক করলো, তখন এরা এগুলো সুকৌশলে ডিজিটাল নিরাপত্তা আইনটাকে মানে বাদ দিয়ে তারা সাইবার অ্যাক্ট তৈরি করলো। মানে ঘুরে ফিরে সে আইসিটি পুরাতন জিনিসটাকে তারা নতুন একটা রূপ দিল, নতুন নামে নিয়ে আসলো। কিন্তু ধারা ঠিক আছে, কিন্তু আপনি ধারা 32 এবং 57 এটাকে খুব আরো শক্ত করলো। ঘুরে ফিরে এটাই কত সালে 23 সালের সেপ্টেম্বর মাসে এই কাজটা তারা করে নিল। এখন দেখেন আমরা যারা সাংবাদিকরা এই মামলায় জর্জরিত বা যারা মামলা খাইছে, এখন তত্ত্বাবধায়ক আসলো এই আগস্টের 8 তারিখ শপথ গ্রহণ করলো। এসেই দেখেন খুব দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে একজনের মামলা কেন খালাস হবে, একজনের মামলায় কেন বাতিল হবে, তাই না? উনি আমাদের উপদেষ্টা আসিফ নজরুল স্যার পরের দিনই উনি দায়িত্ব নিলেন, তার 2 দিন পরেই উনি সংবাদ সম্মেলন করলেন, বললেন যে কি প্রথম আলো রুজুন ইসলামের কি আইসির মামলা থেকে রক্ষা দিল এবং প্লাস তার পাসপোর্ট ফেরত দিল। ফাইন, তাকে পাসপোর্ট ফেরত দিয়েছে, এটা আমরাও খুশি। আমরাও চাই যে একজন সংবাদপত্র কেন পাসপোর্ট ওখানে জব্দ থাকবে, জব্দ তালিকাতে তাকে পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে, তাকে মামলা থেকেই পুরো দিন খালাস করা হলো, অব্যাহতি দেওয়া হলো। তাহলে বাকি সাংবাদিকরা কি করলো? প্রশ্ন, বাকি সাংবাদিকরা তাদের কি হলো? তারাও তো এই সমস্যায় জর্জরিত। এখন গতকালকে আজকে একটা পত্রিকায় দেখলাম 1040 জনকে বলে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু কারা পেল অব্যাহতি সেটা তো জানানো হয় নাই। এটা তো স্পষ্ট না, এটা সুস্পষ্ট কথা আসতেছে না। তাহলে আমার ইয়েটা হচ্ছে যে, এবং আমাদের সাংবাদিকদের দাবি, আমি সাংবাদিকদের পক্ষ থেকে বলবো যে আমাদের সাংবাদিক দাবি এই ডিজিটাল নিরাপত্তা আইন পুরোটা বাতিল করা হোক। জি, এটা কোনো সংবাদ কর্মীদের যে উপকার আসছে তা নয়, এবং জনগণের যে উপকার আসছে তা নয়। এটা হচ্ছে যে জাস্ট তৎকালীন আওয়ামী লীগরা, পেশিবাদ সরকার এটা আইনের একটা খড়গ বেঁধে দিচ্ছে, ওই সংবাদপত্রের গলা টুটি দিচ্ছে বেঁধার জন্য, তাদের পায়ে শিকল বাঁধার জন্য এই কাজগুলো করেছে। এখানে বরঞ্চ যে আমি একজন সংবাদকর্মী, আপনি একজন সংবাদকর্মী হিসাবে যে এই আইনে যে আমাদের সুফল আসবে, সুফল পাইছি, এই ধরনের কোনো নজির নেই। ঠিক আছে, বরঞ্চ তাদেরকে রিমান্ডে আনা হতো এই মামলা দিয়ে, তাদেরকে উপরে নির্যাতন করা হতো, জবাবদিহিতামূলক করা হতো। তাহলে আপনি যদি এই আইনই তৈরি করেন, আপনি ওদিকে বলতেছেন তারা বলে গেছে সংবাদপত্র স্বাধীন, কিন্তু সংবাদ স্বাধীনটা কোথায় হলো? আপনি তো আমাকে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে তো আমাকে ক্লাবসেল তৈরি করলেন, এবং যে এই যে তার সাংবাদিকতা এবং সংবাদপত্রের যে স্বাধীন মতামত স্বাধীনতাটাকে কি করলো? খর্ব করে দিল। আমার যে বাক স্বাধীনতা ছিল সেটা তো আপনি আমাকে টুটি ধরে চেপে ধরছেন, তাহলে আমার বাক স্বাধীনতাটা গেল কোথায়? আজকে আপনি স্বাধীন বলছেন, তো স্বাধীন কোথায় সেটাই তো আমার প্রশ্ন। যাই হোক, বর্তমান সরকারের কাছে আমার একটা কথা হচ্ছে যে বর্তমান উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি আমি সম্মান রেখে বলবো যে আপনি একজনের মামলা অব্যাহতি দিলে হবে না, আপনি দায়িত্ব কঠোরভাবে পালন করবেন এবং আন্তরিকতার সাথে। আমি বলবো যে সংস্কার নয়, এই আইনটি পুরোটা আইসিটি হোক, ডিজিটাল নিরাপত্তা একটা হোক, সাইবার সিকিউরিটি হোক, এই আইনটি বাতিল করে দেওয়া হোক এবং আইনটি বাতিল করে যারা ডিজিটাল মামলা জর্জরিত তাদেরকে মুক্তি দেওয়া হোক। ধন্যবাদ।
খুব সুন্দর গঠনমূলক আলোচনা। আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব, সরকারবাদী মামলার কথা আমরা শুনছি, বা সরকারবাদী মামলা বা পুলিশি বাদী মামলার যে করা হয়, এইটা কারা ফায়দা বা সুবিধা ভোগ করেন, এবং সাংবাদিকদের বিরুদ্ধেও অনেক সময় এই মামলা হয়েছে। এই বিষয়টি নিয়ে সমাধানের বা পরিবর্তন করা যায় কিনা, এই বিষয়ে একটু আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। দেখেন, আমরা যে বিষয়টা হচ্ছে যে, আমি যদি বলি, যেমন রাজনৈতিক প্রেক্ষাপটটা আমি একটু বলি আপনাকে। যখন বিএনপি ক্ষমতায় ছিল, তো তখন দেখা গেছে আওয়ামী লীগ আন্দোলন করলে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে। তো কে করছে? এবং থানার এসআই বাদী হয়ে মামলা করছে, মানে পুলিশিবাদী মামলা। তো সেটাকে কি বলা হয় শেষ পর্যন্ত? সরকারবাদী মামলা। আদালতে গেলে কি হয়? সরকারবাদী। একজন পুলিশ অফিসার বাদী হয়ে মামলাগুলো, সেটাকে সরকারবাদী বলা হচ্ছে। কিন্তু সরকারের কি, গভর্নমেন্টের জনগণের কর্মচারী বা সরকারের একজন কর্মচারী হিসাবে, হ্যাঁ, তো কর্মকর্তা বা কর্মচারী হিসাবে সে কাজ করছে বিধায় তাকে, সে যখন মামলাটা করে তখন বলা হয় সরকারবাদী মামলা। প্রজাতন্ত্রের কর্মচারী। তাহলে সে প্রজাতন্ত্র কর্মচারী হওয়ার প্রেক্ষাপটে সে যখন মামলা করে, সে 1-2 জনের নাম দিয়ে পরে অজ্ঞত দিয়ে দেয় 700-800। এবং এখন দেখা গেছে এই মামলাগুলো বেশিরভাগ ক্ষতি হয়েছে যে বিগত বছরগুলোতে এসে, মানে আওয়ামী লীগ গভর্নমেন্টে এসে মানে একাধারে মামলা করা হয়েছে। যাকে তাকে মামলা করেছে, তার সাথে অনেক সময় দেখা গেছে কোনো সাংবাদিক যদি কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিউজ করেছে, তাদের দুর্নীতি নিয়ে নিউজ করেছে বা তাদের অপকর্ম নিয়ে লিখেছে, তখনই তার বিরুদ্ধে গায়েবী একটা মামলা করে দিয়েছে। কে? পুলিশ বাদীতে গায়েবী একটা মামলা হয়ে গেছে। ঠিক আছে, এই যে আরেকটা মানসিক নির্যাতন তার উপরে চালানো হয়েছে, টর্চারিং করা হয়েছে। হ্যাঁ, সেটাও তো দেখা গেছে তাকে ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলা দিয়ে তাকে মানে ফাঁসানো হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে, এবং আমার উত্তর হচ্ছে যে একটাই, এই সরকারি পুলিশবাদী মামলাটাও বন্ধ করতে হবে, এবং আর যদি বন্ধ না করে তাহলে এটাকে সংস্কার করতে হবে। সংস্কার করতে হবে এইভাবে, এই মামলাটি পুলিশ বাদী হয়ে যখন তোর মামলা করতে পারবে না, কারো বিরুদ্ধে মামলা করতে পারবে না। যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা করতে হয়, তাকে প্রথমত ঊর্ধ্বতন কর্মকর্তা, হয় পুলিশ কমিশনার, না হয় আইজিবি, না হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সর্বোচ্চ পুলিশ কমিশনার পর্যন্ত তাকে যেতে হবে। পুলিশ কমিশনারের কাছে সে একটা আবেদন করবে আগে। আবেদন করবে যে আমি এর বিরুদ্ধে একটা কি মামলা করতে চাই। মামলা করার সে ব্যাখ্যাটা সেখানে কি তুলে ধরবে, এবং সে পুলিশ কমিশনারের কাছ থেকে একটা কি আনবে, অনুমতিপত্র আনবে বা নির্দেশনা আনবে। ওই কপি সহ এনে সে মামলা করে এই মামলাটা আদালতে জমা দিতে হবে। সে কেন মামলাটা করলো, সে ব্যাখ্যা কি কারণে করলো সেটা ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা ছাড়া কোনো মামলা সে সংবাদপত্র বা সাংবাদিক বিরুদ্ধে করতে পারবে না। এই পুলিশবাদী মামলাটাও সংস্কার করা প্রয়োজন। কারণ এখন দেখা গেছে বিগত বছরে কিন্তু পুলিশ যাকে তাকে মামলা করছে, কোনো কথা নাই, তার মন চাইছে এসে একটা মামলা টুকে দিছে। এখন ওখানে সাংবাদিক আছে না, বিএপি আছে না, সিআইপি আছে না, কোনো একটা ভালো সাধারণ মানুষ আছে, সেটা যাচাই বাছাই নাই। আমি এমনও কিছু দেখেছি, রিক্সাওয়ালার বিরুদ্ধে মামলা হয়েছে। রিক্সাওয়ালার কান্না, এটা অকল্পনীয়। সে রিক্সা চালা সারাদিন, তার বিরুদ্ধে নাম ঢুকে দিয়েছে, সে নাকি বলে রাজনীতি দল করে। মানে খুব একটা লজ্জাজনক বিষয়। একজন সাধারণ খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে কেন একটা মামলা হবে? সে তো সারাদিন রিক্সা চালায়, সে তার বাড়ির উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে সে আসছে এখানে রিক্সা চালাইতে, তার বিরুদ্ধে একটা মামলা ঢুকে গেছে। এই ধরনের ঘটনা অহরহ হয়েছে। আর সংবাদপত্রের বিরুদ্ধে তো ওই যে নিউজ লিখলেই তাদের মানে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখলেই হয় এই থানায় না হলে আরেক থানায় গায়েবী মামলা করে দিয়েছে। অর্থাৎ তখন যখন তার গায়ে পড়লো বা হাতে ঘায়ে লাগলো, তখন কিন্তু সে মামলা। হ্যাঁ, আমার বিষয়টা হচ্ছে যে এই পুলিশের আইনটা সংস্কার করতে হবে, এবং সংবাদকর্মীদের যখন তখন মামলা করা যাবে না। কোনো সাংবাদিককে মামলা করতে হলে তাকে প্রথমত ওই যে পুলিশ কমিশনের কাছে যেতে হবে, সেখান থেকে কি আনতে হবে, তাকে আবেদন করতে হবে কেন মামলা করবে, কি কারণে করবে, এই ব্যাখ্যা দিয়ে একটা সুনির্দিষ্ট কি কারণে মামলা করা যায়। হ্যাঁ, তারপর তার পুলিশ কমিশনার বা পুলিশ এসপি, জেলাতে হলে পুলিশ এসপি অনুমতি দিতে হবে, বা সিএমপিতে হলে পুলিশ কমিশনার দিয়ে অনুমতি দিয়ে নিয়ে আসতে হবে। এই মামলা করে মামলা কপিগুলো কোথায় পাঠাবে? আদালতে পাঠাতে হবে। উনি সরাসরি মামলা করে আবার করতে পারবে না, কি অ্যারেস্ট করতে পারবে না, এই আইনটা বাতিল করতে হবে। সেটাকে করে সে আদালতে পাঠাবে। আদালত থেকে কি করতে হবে? তদন্তের জন্য এনে তারপর তাকে অ্যারেস্ট করতে হবে। এই আইনটাকে অতি গুরুত্ব সহকারে দেখতে হবে আমাদেরকে। আমাদের দেশে আমি আইন উপদেষ্টার কাছে অনুরোধ করবো এবং প্রধানমন্ত্রীর সঙ্গে অনুরোধ করবো যে এই আইনটা যেন সংশোধন করা হয়।
ডিজিটালের পাশাপাশি এই আইনটাও মানুষকে হয়রানি করে এবং এটা কোনো পুলিশবাদী এবং সরকারবাদী যে এটা কোনো দেখেন সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না, বরঞ্চ ফয়দা লুটছে কিন্তু পুলিশ কর্মকর্তারাই। যখন এই মামলাটা হয় তখন মানুষ থেকে আতঙ্ক, তারা একটা বাণিজ্য করে এখানে এটা কিন্তু একটা বাণিজ্য রাস্তা তৈরি হয় কিন্তু অবশ্যই। কারণ আপনার সাংবাদিকরা আপনিও জানেন এটা যে বাণিজ্য কীভাবে হয়, এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে কিন্তু পুলিশের বাণিজ্য। তো আমি বলবো যে এই বাণিজ্যটার জন্য আর করা না যায় এবং এই আইনটা পুলিশ যেহেতু এখন স্বতন্ত্র একটা তৈরি করার চেষ্টা করছে সরকার, তবে আইনগুলো স্বতন্ত্র হোক না, আইনটা স্বতন্ত্র অবশ্যই আমার এটাই চাওয়া। অর্থাৎ মূল বিষয়টা হলো যে পুলিশ যে স্বতন্ত্রভাবে গড়ে উঠছে বা তৈরি করা হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে আইনগুলো ওইভাবে স্বতন্ত্রভাবে স্বতন্ত্র করা হোক। ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো। আমরা যতটুকু জানি আপনি পার্বত্য চট্টগ্রামের একজন কৃতি সন্তান, পার্বত্য চট্টগ্রামে আপনি বসবাস আপনার, তো সেই দৃষ্টিকোণ থেকে বর্তমান সময়ে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সময় 3 পার্বত্য এলাকায় সহিংসতা বেড়ে চলেছে, বিভিন্ন রকম সহিংসতা হচ্ছে। এখান থেকে উত্তরণ কিভাবে হওয়া যায় বা এটা কেনই বা হচ্ছে? দেখেন, এই বিষয়ে যদি আমরা কথা বলতে চাই পার্বত্য চট্টগ্রাম, তাহলে দীর্ঘ সময় লম্বা, তবে আমি আপনাকে সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্টে কথা বলি। সেটা হচ্ছে প্রথমত আমাদের পার্বত্য চট্টগ্রামে বেশ এই উপদেষ্টা গঠন হওয়ার পরে, উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরে আন্দোলনটা একটু ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তো আপনি জানেন, যদি আপনি দুই দিক থেকে চিন্তাভাবনা করেন, দেখেন প্রথমত আন্দোলন শুরু হয় চট্টগ্রাম, ঢাকা হিন্দু সম্প্রদায়গুলোতে একটা আন্দোলন শুরু হয় কিন্তু, ঠিক আছে, এটাকে আমি সাইড করে দিলাম। এটা এখন শুরু হলো কোথায়? পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রামে কিন্তু একটা বিষয়, প্রথম একটা আন্দোলন হয় উপদেষ্টা পরিষদ নিয়ে। কোথায়? উপদেষ্টা, পার্বত্য উপদেষ্টা যাকে সুপ্রিয় চাকমা যাকে দেওয়া হয়, তার বিরুদ্ধে কিন্তু ঢাকাতে কিন্তু প্রধান উপদেষ্টার সামনে কিন্তু তার যমুনা ভবনের ওটার সামনে কিন্তু মানববন্ধন হয় তাকে উপদেষ্টা দায়িত্ব না দেওয়ার জন্য। উপজাতিরাই করছে, একটা গ্রুপ করেছে তাকে। যে কেন এটা করেছে? কারণ সে ছিল মূলত একজন আমলাতন্ত্র এবং আওয়ামী লীগের আমলে একটা প্রোডাক্ট সে, এবং সেখান থেকে সুবিধা নিছে সে কূটনীতিকের দায়িত্ব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ কাজ করেছে এবং পার্বত্য উন্নয়ন বোর্ডের দায়িত্ব কাজ করেছে। শেষ পর্যায়ে সে কৌশলে সে আবার উপদেষ্টা পদে আসছে। তাকে দিয়ে পার্বত্য চট্টগ্রামে অতীতে কোনো উপকার হয়নি, কোনো উপকার হয় নাই। সেক্ষেত্রে তখন একটা মানববন্ধন হয় যে তাকে সরিয়ে দেওয়ার জন্য, অন্য কাউকে দেওয়ার জন্য, কিন্তু সেটা সরানো হয় নাই। না সরাইয়া তখন কি করলো? তাকে দায়িত্বটা দিল, তাকে শপথ গ্রহণ করা হলো। এখন দেখেন, সে যখন পার্বত্য চট্টগ্রামে সফরে গেল, সেখানে সে কিছু বক্তব্য দেয়, উস্কানিমূলক একটা বক্তব্য আসে। এখন এই উস্কানিমূলক বক্তব্যটা হচ্ছে যে কেন, কি কারণে? দেখেন, আমি সেদিন একটা স্ট্র্যাটেজি বলছি, সেটা হচ্ছে যে মূলত এখন একটা চাল ঘুরছে, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, যে আদিবাসী শব্দটা নিয়ে। এখন সেখানে সে আদিবাসী শব্দটাকে যোগ করার চেষ্টা করছে এবং সেটাকে নিয়ে উস্কানি একটা বক্তব্য দিয়েছে আদিবাসী। এটা নিয়ে আবার বাঙালিরা এখন আবার কিন্তু যে ক্ষুদ্র নিগৃষ্টি শব্দটা আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু মূলত আপনি দেখেন আদিবাসী শব্দটা, সে একজন উপদেষ্টা, সে আইনটা জানে, কিন্তু জেনে কিন্তু কথাটা সেটা যদি আমি একটু পিছনে তাকাই, এই 97 সালের 2রা ডিসেম্বর শান্তি চুক্তি হয়। সে চুক্তি সম্মত সন্তু লারমা স্বাক্ষর করেছে উপজাতি হিসাবে। আচ্ছা, সেখানে তাকে বলা হয়েছিল কিন্তু যে আদিবাসী শব্দ রাখবেন কিনা, সে বলছে আমরা আদিবাসী না, আমরা উপজাতি। আচ্ছা, কথা বুঝেন? তাহলে সেও স্বাক্ষর করেছে উপজাতি হিসাবে। পরবর্তী দেখেন, যখন বিএনপি ক্ষমতা আসে, তারপরে আওয়ামী লীগ মাঝখানে 2 বছর তত্ত্বাবধায়ক ছিল, ক্যাটাগরি গভর্নমেন্ট ছিল 2007-9 পর্যন্ত। সেই সময় দেবাশিস চাকমা, রাঙামাটির রাজা দেবাশিস চাকমাও উপদেষ্টা দায়িত্বে আসেন। তখন সেও কিন্তু ওখানে স্বাক্ষর করেছেন এবং বিভিন্ন বিলে স্বাক্ষর করেছেন উপজাতি হিসাবে। সেও সেটা নিয়ে কোনো প্রতিবাদ করে নাই তৎকালীন, সেও উপজাতি হিসাবে স্বীকৃতি। তাহলে দুইটা জায়গায় কিন্তু কি স্বীকৃতি? উপজাতি হিসাবে, তাই না? এখন এর মধ্যে দেখেন 2022 সালে এসে কিন্তু পুরোদমে তথ্য মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি আইনে তথ্য মন্ত্রণালয় থেকে আদিবাসী শব্দটা তুলে দেওয়া হয়েছে। এখানে কোনো আদিবাসী শব্দ ছিলই না, উপজাতি বা নিগৃষ্ট হিসাবে কি শব্দ ব্যবহার হবে। তাহলে তারা আজকে কি মূল্যে আদিবাসী দাবি করছে, যেখানে তাদের নেতারা সন্তু লারমা, যেখানে দেবাশিস রায়, তারা তো উপজাতি হিসাবে তারা স্বীকৃতি নিছে। তাহলে সেখানে আদিবাসী বলতে কোনো শব্দ নেই। আর আদিবাসী তারা কীভাবে চাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে তারা কত সালে আসছে এটা বুঝতে হবে। বিশ্বে আদিবাসী হিসেবে কয়টা রাষ্ট্র আছে?
মাত্র 6 থেকে 7টা রাষ্ট্রে আদিবাসী আছে। এছাড়া পৃথিবীতে 7 থেকে 8টা রাষ্ট্রে আদিবাসী আছে, পার্বত্য চট্টগ্রাম কোনো আদিবাসী নেই। কারণ চাকমা সম্প্রদায় যারা আসছে, যে তারা 1700 খ্রিস্টাব্দের দিকে তারা এই দেশে আসা শুরু হয়েছে। কিন্তু আদিবাসী যদি দাবি করে, আমি যদি বলি, তাহলে আদিবাসী দাবি করতে পারে ত্রিপুরা সম্প্রদায় বা মারমার সম্প্রদায়, কারণ তাদের আগে বহু আগে, তাদের ইতিহাস আরো বহু আগে, তাদের ইতিহাস বহু আগে। আর আপনি হিসাব করলে ত্রিপুরা রাজ্য, কুমিল্লা থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম, এটা তো পুরো একটা ত্রিপুরা রাজ্য। তাহলে ত্রিপুরা রাজ্য হিসাবে কি তারাই তো আদিবাসী দাবি করতে পারে। যদি দাবির দিকে আসে, তো তারা তো সেদিকে তারা বঞ্চিত, তারা মারমারা ত্রিপুরা বঞ্চিত, তাদের আন্দোলনটা নেয়। এখন চাকমারা উড়ে এসে জুড়ে তারা আদিবাসী দাবি করছে, কিন্তু তারা তাদের নেতাদেরকে প্রশ্ন করে না কেন, যে সন্তু লারমা, জেএসএস-এর নেতা এবং দেবাশিস রায়, তাদেরকে প্রশ্ন করে না কেন যে আদিবাসী শব্দটা কেন করা হলো, উপজাতি হিসাবে তুমি স্বীকৃতি নিলা কেন? তখন এটা আসে নাই কেন? এখন কেন এটা নিয়ে আদিবাসী নিয়ে তারা এই আন্দোলন করছে? এটা আসলে পুরোদমে তাদের একটা চক্রান্ত। এটা আমি বলবো যে এই যে সুপ্রিয় চাকমা যে উপদেষ্টা, ও একটা আওয়ামী লীগের চালটাকে সে মানে স্থায়িত্ব করার জন্য, এবং আওয়ামী লীগের চালটাকে সেখানে ব্যবহার করছে। কথা ক্লিয়ার? হ্যাঁ। কারণ সে তো আওয়ামী লীগের প্রোডাক্ট, সে তো চাইবে একটা তার মতো করে একটা পার্বত্য সহিংসতা বেঁচে থাকলে সেটা আন্তর্জাতিকভাবে সেটা দেখাতে পারবে, সেটাকে করতে পারবে, মানে সেটা তার কৌশল একটা পলিসি। তা আমি বলবো যে তাকে সরাই দেওয়া দরকার, তাকে এই উপদেষ্টা পদ থেকে সরিয়ে অন্য কাউকে আনা হোক। কারণ সেটা প্রথমে অনুমোদন করছে তার বিরুদ্ধে, সে যে এই কাজটা করবে, কিন্তু করে ফেলছে। এই যে সহিংসতা করতেছে ছেলেরা, পাহাড়ি বাঙালি, ওই যে আপনি দেখেন দিঘিনালা 25 তারিখে দোকান প্রায় 60-70টা পুড়ে দিল। রাঙ্গামাটিতে মসজিদে গিয়ে, মসজিদের ভিতরেও একটা আন্দোলন, বাঙালিদেরকে আন্দোলন। খাগড়াছড়িতে নিউজিল্যান্ড পাড়াতে একটা ছেলেকে অমানুষিক নির্যাতন করে মারলো, এটা ভিডিও ভাইরাল হলো। এই যে একটা সহিংসতা, অরাজকতা, এটার জন্য দায়ী পুরা এই উপদেশটা। আমি মনে করি যে এমন এই উপদেশটাকে অতি সত্বর সরিয়ে কাউকে আনা হোক, অন্য কাউকে দেওয়া হোক। কেন ওর তো এই বক্তব্যটা আসা প্রশ্নই না। উনি জেনে শুনে কেন এই উস্কানিমূলক বক্তব্য দিবেন? এটার জন্য আমিও প্রতিবাদ করি, এবং আমি চাই পাহাড়ি বাঙালি উভয় ভাই এবং সেই সম্প্রীতি এবং বন্ধনটা অটুট থাকবে, এবং এই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, এবং নিরীহ যারা উপজাতি সম্প্রদায় আছে তাদেরকে শান্তিতে থাকার প্ল্যাটফর্ম তৈরি করুক। এবং পাহাড়ি বাঙালি, এটা দীর্ঘ সময়ের বন্ধন ছিল, এটা অটুট থাকবে আশা করি। এবং এই ছিন্নটা যেন বন্ধনের জন্য, মানে সম্প্রীতির মেলবন্ধনে তারা আবদ্ধ হবে, এটাই আমরা চাই। আমিও চাই যাতে আর সহিংসতা না হোক, এবং উপজাতি যারা পাহাড়ে শান্তি ফিরে আসুক, এবং উপজাতিরা যাতে আর এটা নিয়ে কোনো যারা আজকে বুঝতেছে, যাদের মাথায় এই চক্রান্তরে ঢুকে দেওয়া মানে প্রবেশ করানো হয়েছে, এরা তো এখনো অনেক যে ছেলেগুলো আন্দোলন করেছে অল্প বয়সের ছেলে। আপনি দেখেন 18-19 বছরের ছেলেগুলো আন্দোলন করে, তারা বলতেছে আমরা ভারতের অঙ্গরাজ্য হিসেবে থাকতে চাই আমরা। তারা এটা পেলো করতে গেলে একটা বাংলাদেশ স্বীকৃতি পাবে বাংলাদেশের, এটাকে এই পার্বত্য চট্টগ্রাম কি ভৌগোলিক কি বাংলাদেশের ম্যাপের বাইরে নাকি? তাহলে ও কীভাবে স্বীকৃতির ওই ভারতের অঙ্গরাজ্যের সাথে সে চায়? এটা তাকে এই বুদ্ধি শিখে লোকে। তা আমি বলবো যে এই সহিংসতাটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং এটার জন্য এই উপজাতি চাকমারা নেতারাই দায়ী। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং এই যে পাহাড়ের শান্তি ফিরে আসুক। আজকের এই আলোচনার মধ্য দিয়ে যে ডিজিটাল আইন এবং সরকারবাদী আইন, পুলিশি যে মামলা, এই কথাগুলো উঠে এসেছে আজকের আলোচকের আলোচনা থেকে। আমাদের মাঝে আজকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্টের লেখক কামাল পারভেজ, যিনি একাধারে সাংবাদিক এবং বহু গ্রন্থের প্রণেতা এবং অনেক বই লিখেছেন তিনি। সুপ্রিয় দর্শক, আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ চাই। আমরা চাই আইনের সুশাসন প্রতিষ্ঠিত হোক। সেই শুভ প্রত্যাশায় আজকের মতন শেষ করছি। আবারও সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, শুভরাত্রি।